হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, অলরেডি আমরা জাস্টিসের দুটো পার্ট পড়েছি। তোমরা দেখে আসবে পার্ট দুটো। আমরা অ্যাক্ট 1 স্টার্ট করেছি এবং কিছুটা আমরা অলরেডি পড়ে ফেলেছি অ্যাক্ট 1-এর। তো আজকে আমরা অ্যাক্ট 1-ই পড়ব, পার্ট 3 আসছে এটা। তো যে কোনো একটা টেক্সট বুক তোমরা হাতে রাখবে। আমি এমএন সিনহা থেকে পড়ছি। তো দেখে নিই আমরা যে কতটা পড়েছিলাম। তো এখানে কোকসান রয়েছে এবং স্যার ওয়াল্টার হাউ, এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তো কোকসান যে মিস্টার ওয়াল্টার হাউ, যিনি এই ফার্মের মালিক, তো তিনি একটা এক্সিবিশানে গিয়েছিলেন, যেটা কোথায় হয়েছিল? গিল্ড হল। তো এই গিল্ড হলে উনি এক্সিবিশান দেখে ফিরছেন। এসে কোকসানের সাথে তার কথা হচ্ছে যে দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমে বোল্টার্স যে উইল ছিল, বোল্টার্সের যে লিজ, সেই বোল্টার হচ্ছে এদের একজন ক্লায়েন্ট, আগেই সেটা আমি বলেছি। তো বোল্টারের যে লিজ, সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেটা কোকসন জিজ্ঞেস করছিল যে এটাকে কি আমরা কাউন্সিলের কাছে পাঠাবো নাকি আমরাই মিটিয়ে নেবো বিষয়টা। তো তাকে স্যার ওয়াল্টার হাউ বললেন যে না, ছোটো বিষয় নিয়েও আমাদের সিরিয়াস হতে হবে, তাহলে এটাকে কাউন্সিলের কাছেই পাঠিয়ে দাও, আমি রেসপন্সিবিলিটি নিতে চাই না। তো বোল্টারের কেসটা মিটলো। তারপরে রাইট অফ ওয়ে কেস, যেটা আমি তোমাদের বলেছিলাম, সেই একটা প্যাসেজ নিয়ে ঝামেলাটা হয়েছিল, সেই রাইট অফ ওয়ে কেসটা নিয়ে আলোচনা হচ্ছিল। এইবার এইসব কথাবার্তা বলতে বলতে আমরা এতটাই পড়েছিলাম লাস্ট, যে উই সেন্ট ওয়ান টু সেট আওয়ার সেলফস আপ এগেনস্ট দ্য ল। তারপরে এখানে বলছে যে ইওর ফাদার উডন্ট ওয়েস্ট হিজ টাইম ডুইং দ্যাট। লাস্ট কোকসানের এই যে কমেন্টটা এখানে আমরা শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করছি জেমস হাউয়ের এন্ট্রি দিয়ে। তো মিস্টার জেমস হাউ, যে হচ্ছে ওয়াল্টার হাউয়ের ফাদার, এরা দুজনেই এই ফার্মের মালিক। তো জেমস হাউ এবারে এন্ট্রি নিচ্ছে। কোথা থেকে এন্ট্রি নিচ্ছে? কিন্তু বাইরে থেকে এন্ট্রি নেয়নি, কারণ অলরেডি যে পার্টনার্স রুম, সেখানে জেমস হাউ 11টা থেকেই উপস্থিত রয়েছে, সেটা আগেই আমরা জানতে পেরেছি, কোকসন জানিয়েছে ওয়াল্টারকে। তো জেমস হাউ প্রবেশ করছে, প্রবেশ করেই বলছে যে মর্নিং ওয়াল্টার। তো ওয়াল্টারকে বলছে যে মর্নিং। ওয়াল্টার হাউ তখন কি বলছে? হাউ আর ইউ ফাদার। কোকসন তখন কি বলছে? কোকসন এবার ওই যে বোল্টারের যে লিজটা ছিল, মানে ও বোঝাতে চাইছে যে আমি এখানে সময় নষ্ট করিনি, আমি একটা কাজে এখানে আছি। তো সেই জন্য সে কী করছে? তড়িঘড়ি, আই উইল জাস্ট টেক বোল্টার্স লিজ ইন্টু ইয়াং ফেল্ডার টু ড্র্যাপ দ্য ইনস্ট্রাকশনস। তো জেমস হাউ যেই এসে গেছে, তখন তাকে দেখে বলছে, আচ্ছা আমি তাহলে একটা কাজ করি, এই যে লিজটা রয়েছে সেটা আমি নিয়ে যাই ফেল্ডারের কাছে, দিয়ে একটা ড্রাফট বানিয়ে ফেলি ইনস্ট্রাকশানগুলো। কারণ যে উইলটা আছে সেটা অনেক বড়, এখান থেকে একটা ছোট করে মূল যে পয়েন্টগুলো, সেই ইনস্ট্রাকশানগুলো এখানে একটা টাইপ করে সেটাকে ড্রাফট বানিয়ে আমি পাঠিয়ে দেবো। কোথায় পাঠাবার জন্য বলছে এটা? কারণ অলরেডি আমরা আগেই দেখেছি যে ওয়াল্টার হাউ একে বলেছে যে এই যে বোল্টারের যে কেসটা, এটা কাউন্সিলের কাছে পাঠিয়ে দেওয়া হোক, আমি এই রেসপন্সিবিলিটি নেব না। তো সেই কারণে এই কাউন্সিলের কাছে পাঠানোর জন্য ইনস্ট্রাকশানগুলোকে নোট ডাউন করতে হবে, সেইটা করতে চলে যাচ্ছে কে? কোকসান। তো আমরা এখানে দেখছি যে হি গোজ আউট ইনটু ফেল্ডার্স রুম। এবারে ফেল্ডার্স রুম, যেটা জুনিয়র ক্লার্ক ফেল্ডার, তার ঘরে চলে গেল কে? কোকসান। এবারে কথা হচ্ছে ওয়াল্টার হাউ আর জেমস হাউয়ের মধ্যে। ওয়াল্টার হাউ তখন কি বলছে? অ্যাবাউট দ্যাট রাইট অফ ওয়ে কেস। ওয়াল্টার হাউ বলছে যে বাবা, ওই রাইট অফ ওয়ে কেসটা নিয়ে কী করা হবে তাহলে? এটা তো মিটে গেল, যেটা আমরা কাউন্সিলের কাছে পাঠিয়ে দিচ্ছি বোল্টারের কেসটা। তো রাইট অফ ওয়ে কেসটা নিয়ে কী হবে? জেমস বলছে, ও ওয়েল, উই মাস্ট গো ফরওয়ার্ড দেয়ার। তো জেমস হাউ বলছে, ওটা নিয়ে তো কোনো চিন্তা নেই, ওটা তো ঠিকই রয়েছে, তো আমাদের যে ক্লায়েন্ট আছে তার পক্ষেই যাবে, কারণ উইলটাও তার পক্ষেই রয়েছে, তাহলে ওটা নিয়ে আমরা এগিয়ে যাবো, ওটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। I thought you told me yesterday the farm's balance was over 400. এবার একটা অন্য প্রসঙ্গে কথা বলছে, আচ্ছা তুমি তো আমাকে গতকাল বললে না যে আমাদের যে ফার্মের ব্যালেন্সটা সেটা 400 পাউন্ডের বেশি রয়েছে? ওয়াল্টার বলছে, সো ইট ইজ। ওয়াল্টার বলছে, হ্যাঁ তাই তো রয়েছে। জেমস হাউ তখন কি করছে, যে পাস বইটা তার কাছে ছিল, সেটা তার যে ছেলে ওয়াল্টার হাউয়ের দিকে বাড়িয়ে দিচ্ছে। পাস বইটা বাড়িয়ে বলছে, দেখো 351, এখানে তো যে ব্যালেন্স সেটা দেখাচ্ছে 351 পাউন্ড, তাহলে 400 তুমি কেন বললে? এবং নো রিসেন্ট চেকস, আর কোনো চেকও তো ইস্যু করা হয়নি এখান থেকে, তাহলে 351 দেখাচ্ছে কেন? এবার দেখো কি হচ্ছে, জাস্ট গেট মি আউট দ্য চেক বুক। বলছে চেক বুকটা নিয়ে এসো, আমি দেখতে চাই সমস্যাটা কোথায় হচ্ছে। ওয়াল্টার গোজ টু এ কাবোর্ড, আনলক্স এ ড্রয়ার, যে ওয়ালটা ছিল সেখানে অনেকগুলো কাবোর্ড করা আছে, সেখান থেকে একটা ড্রয়ার বার করলো, সেখান থেকে চেক বুকটা নিয়ে আসছে। বেশ,
নেক্সট জেমসকে চেকবুকটা দিয়েছে। টিক দ্য পাউন্ডস ইন দ্য কাউন্টার ফয়েলস, বলছে এবার যে কাউন্টার ফয়েলটা তোমার কাছে রয়েছে, আমি পাসবই দেখে দেখে বলে যাচ্ছি যে কত টাকার চেক কবে তোলা হয়েছিল, সেগুলো বলে যাচ্ছি আমি, অ্যামাউন্টগুলো তুমি কাউন্টার ফয়েলে মেলাও যে এর সাথে ট্যালি করছে কিনা। বেশ, এখানে একটা বোঝার বিষয় রয়েছে যে এই কাউন্টার ফয়েল ব্যাপারটা কি, এটা কী জিনিস। তো দেখো আমাদের এখানে যে ব্যাংকিং সিস্টেম যেটা, সেখানে তার থেকে লন্ডনের যে ব্যাংকিং সিস্টেম সেটা অনেকটা আলাদা। তো আমাদের এখানে কি হয়, যদি কোনো চেক ইস্যু করা হয়, তাহলে যে ইস্যু করছে চেকটা তার কাছে কি থাকে, তার কাছে কিছুই থাকে না, কারণ চেকটাও যারা ব্যাংকার তারা নিয়ে নেয়, ব্যাংকই সেটা নিয়ে নেয়। যে ইস্যু করছে সেই ইন্ডিভিজুয়াল কিন্তু কিছু পায় না, তার কাছে শুধু কি থাকে, পাসবইটা থাকে। সেটা যখন সে আপ টু ডেট করে নেয়, সেখানে চেকের নাম্বারটা সে দেখতে পায় এবং ব্যালেন্সটা সে দেখতে পায়, কিন্তু চেকটা আর ফেরত দেয় না ব্যাংক থেকে। কিন্তু লন্ডনে এরকম সিস্টেম না, ওখানে সিস্টেমটা একটু আলাদা। ওখানে কি হয়, যখন কেউ চেক ইস্যু করে, যে চেকটা ইস্যু করছে তার কাছে একটা প্রমাণ থাকে, তার কাছে কি থাকছে, অলরেডি যে চেকটা সে ইস্যু করছে কত টাকার চেক, সেখানে ব্যালেন্স লেখা থাকে, অ্যামাউন্টটা লেখা থাকে, সেখানে যে ইস্যু করছে তার নাম দেওয়া থাকে, ডেট দেওয়া থাকে, সমস্ত একদম চেকের কমপ্লিট ডিটেলসটা যে চেকটা ইস্যু করছে, যে দিচ্ছে চেকটা, তার কাছে একটা প্রমাণ থেকে যায়। এইটাকে বলা হয় কাউন্টার ফয়েল। ওকে, এবারে যে চেকটা নিয়ে গেল, চেকটাকে এবার সে ভাঙাবে, চেকটা পাসবইয়ের সাথেই ফেরত দিয়ে দেয় ব্যাংক থেকে, মানে যে চেকটা ইস্যু করা হয়েছে সেই চেকটাও টাকাটা দিয়ে সেই চেকটা পর্যন্ত ফেরত চলে আসে যে ইস্যু করেছে তার কাছে। তাহলে ওখানে সিস্টেমটা একটু আলাদা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা চেক যখন ইস্যু হচ্ছে তার তিনখানা প্রমাণপত্র থেকে যাচ্ছে তাদের কাছে। একটা হচ্ছে কাউন্টার ফয়েল, যখন সেটা চেকটা ইস্যু করা হয়েছিল। সেকেন্ড হচ্ছে চেকটা, যে চেকটা ইস্যু করেছিল সেই চেকটাও ফেরত চলে আসে। আর তিন হচ্ছে পাসবুক। এই তিনখানা প্রমাণ তারা ট্যালি করতে পারবে। যদি কোনো সমস্যা হয় কখনো কোনো অ্যামাউন্টে, তাহলে তিনখানা পেপার তাদের হাতে থাকছে মেলানোর জন্য। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে ওয়াল্টার হাওয়ের হাতে কি রয়েছে, ওয়াল্টার হাউ কাউন্টার ফয়েলটা নিয়ে এসেছে। চেকবুকটা কার কাছে আছে, জেমস হাউয়ের কাছে। জেমস হাউ চেকবুক না, পাসবুকটা। তো জেমস হাউ বলছে আমি পাসবই থেকে বলে যাচ্ছি, তুমি কাউন্টার ফয়েলটাতে মিলিয়ে যাও। ওকে, চলো, এখনও চেকের কথা বলেনি, চেকটাও আছে, চেকটা এখনও দেখেনি, তারা বলছে আপাতত পাসবইটা আর কাউন্টার ফয়েলটা মেলানো যাক। নেক্সট কি ঘটছে দেখো, এখানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় ঘটেছে এখানে। তো নেক্সট দেখো, টিক দ্য পাউন্ডস ইন দ্য কাউন্টার ফয়েলস, বলছে আমি বলে যাচ্ছি টাকার অঙ্কগুলো, তুমি কাউন্টার ফয়েলসে মেলাতে থাকো, মিলছে কিনা। 5, 54, 7, 5, 28, 20, 90, 11, 52, 71, এগুলো কি বলছে, এই যে টাকার অঙ্কগুলো বলছে, এগুলো প্রত্যেকটা চেক এক একটা আলাদা 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 চেকের এই অঙ্কগুলো তোলা হয়েছিল। তাহলে প্রথম চেকের যেটা 5 পাউন্ডের একটা চেক ইস্যু করা হয়েছিল, তারপরে 54, তারপরে একটা 54 পাউন্ডের চেক ইস্যু করা হয়েছিল, তারপরে 7 পাউন্ড, 5 পাউন্ড, 28 পাউন্ড, 20 পাউন্ড, 90 পাউন্ড। এইটা খেয়াল রাখবে, কারণ এই 90 পাউন্ডের চেকটা নিয়েই প্রবলেমটা তৈরি হয়েছে এখানে। তো একটা 90 পাউন্ডের চেক তৈরি হয়েছে, সেই 90 পাউন্ডের চেকের পর আবার 11 পাউন্ডের চেক, 52 পাউন্ডের, 71 পাউন্ডের লাস্ট। এই 71 পাউন্ডের চেকটা লাস্ট ইস্যু করার পরে যেটা ব্যালেন্স রয়ে গেছে সেটা হচ্ছে 351, অর্থাৎ 351 পাউন্ড। থাকার কথা কত, 400 পাউন্ডের উপরে, যেটা বলেছিল অলরেডি ওয়াল্টার হাউ তার বাবাকে। এবার দেখো কি হচ্ছে, কান্ট আন্ডারস্ট্যান্ড, ওয়াল্টার নডিং মানে বলছে যে হ্যাঁ মিলছে, যা যা অঙ্ক তুমি বলে যাচ্ছ অঙ্কগুলো সব মিলে যাচ্ছে। এখানে কোথায় মিলে যাচ্ছে, কাউন্টার ফয়েলে মিলে যাচ্ছে। তারপরে বলছে কান্ট আন্ডারস্ট্যান্ড, মেড শিওর ইট ওয়াজ ওভার 400, কিন্তু আমার যে ধারণা এটা তো 400 পাউন্ডের ওপরে থাকার কথা, 351 কী করে হচ্ছে। নেক্সট জেমস তখন কি বলছে দেখো, গিভ মি দ্য চেক বুক। এবার জেমস বলছে যে আর চেক বুকটা দাও আমাকে, দেখি আমি দেখি। চেক বুকটা চাইছে কেন, এই কাউন্টার ফয়েলটা মেলাচ্ছিল, চেক বুকেতেই কাউন্টার ফয়েলটা থাকে, চেকটাও থাকে সেখানে। তো বলছে সেটা আমাকে চেক বুকটা দাও, আমি মেলাই। দিয়ে এসে চেকবুকটা নিয়েছে, দিয়ে বলছে হোয়াটস দিস 90। আচ্ছা এই 90টা কেন, এই 90টা কিসের, মানে কে তুলেছিল এটা বা কবে। ওয়াল্টার তখন বলছে হু ড্রিভ ইট, বলছে এটা আচ্ছা কে তুলেছিল, কে 90টা। জেমস বলছে ইউ, তুমি তো তুলেছো, ওর নামেই ইস্যু করা হয়েছে, ওয়াল্টার হাউ নিজেই ইস্যু করেছে চেকটা। তখন ওয়াল্টার বলছে টেকিং দ্য চেকবুকটা নিয়ে বলছে জুলাই 7, জুলাইয়ের 7 তারিখে এই চেকটা ইস্যু করা হয়েছে। That's the day I went down to look over the Trenton estate last Friday week.
বলছে যে বাবা এই যে $90 এই 90 পাউন্ডের যে চেকটা এটা 7ই জুলাই দেখাচ্ছে ইস্যু করা হয়েছে এটা। আর ওই 7ই জুলাই আমি ট্রেন্টন এস্টেট যেটা সেটাকে দেখতে গিয়েছিলাম। ট্রেন্টন এস্টেট কি, এরা যেহেতু এই সমস্ত প্রপার্টির কাজকর্মই করে সেই জন্য ট্রেন্টন এস্টেট কোনো একজনের এটা প্রপার্টি একটা, যেটা দেখার জন্য গিয়েছিল, এটা ভিজিট করতে গিয়েছিল। তো বলছে ওই ট্রেন্টন এস্টেটটাকে ভিজিট করতে গিয়েছিলাম আমি কবে, 7 তারিখে জুলাইয়ের, এবং সেটা হচ্ছে লাস্ট ফ্রাইডে উইক। আচ্ছা, লাস্ট ফ্রাইডে উইক মানে কি? লাস্ট ফ্রাইডে মানে আগের শুক্রবার, যখনই এর সাথে উইক লেগে যাবে তার মানে তার আগের শুক্রবার চলে যাবে, মানে আগের শুক্রবার, তার আগের শুক্রবার 7 তারিখ ছিল জুলাইয়ের, যেদিন আমি এই ভিজিট করতে গিয়েছিলাম ট্রেন্টন এস্টেটের যে প্রপার্টিটা সেটা ভিজিট করতে গিয়েছিল। আচ্ছা, একা ভিজিট করতে যায়নি, ভিজিট যখন করতে গেছে প্রপার্টিটা, তার সঙ্গে একজন কাউন্সিল গেছে, সেই কাউন্সিলের নাম হচ্ছে স্মিথার্স। আমরা দেখবো এরপরেই বলবে। নেক্সট দেখো কি বলছে, আই কেম ব্যাক অন দ্য টিউসডে, এবং আমি গিয়েছিলাম এটা শুক্রবার, মানে আগের শুক্রবার, তার আগের শুক্রবার, আর তারপরে আমি টিউসডে মানে মঙ্গলবার ফিরে এসেছিলাম এটা ভিজিট করার পরে। ইউ রিমেম্বার, তোমার মনে আছে, তাহলে তোমার তো মনে থাকবে এটা। নেক্সট দেখো, বাট লুক হিয়ার ফাদার, ইট ওয়াজ 9 আই ড্রিউ এ চেক ফর। তখন বাবাকে বলছে দেখো আমি 9 পাউন্ডের চেক ইস্যু করেছিলাম, 90 পাউন্ডের নয়। তার মানে 9 পাউন্ডের চেকটাকে কেউ 90 পাউন্ড করে দিয়েছে। তো ওয়াল্টার বলছে আমি তো 9 পাউন্ডের চেক ইস্যু করেছি সেদিন। নেক্সট কি বলছে, 5 guineas টু স্মিথার্স অ্যান্ড মাই এক্সপেন্সেস। এবার বাবাকে বোঝাচ্ছে যে আমি কি করেছিলাম, এটা কেন 9 পাউন্ডের চেক ইস্যু করেছিলাম, কারণ সেখান থেকে স্মিথার্সকে 5 গিনি দিতে হয়েছিল। 5 গিনি আবার কি জিনিস, আমাদের এখানে যেমন টাকা এবং পয়সার হিসেব হয়, পয়সার হিসেবে আমরা করি, ওদের এখানে এই সমস্ত পাউন্ড, তারপরে গিনি, পেনি, এইসবের হিসেব হয়, ঠিক আছে। তো বলছে 5 গিনি আমি সেখান থেকে স্মিথার্সকে দিয়েছিলাম, মানে যে কাউন্সিল আমার সাথে গিয়েছিল ভিজিট করতে তাকে দিয়েছিলাম, আর বাকিটা তো আমি খরচা করেছি, আমার খরচা চলে গেছে সেটা। ইট জাস্ট কভার্ড অল বাট এ হাফ এ ক্রাউন, মাত্র হাফ ক্রাউন পড়েছিল, বাকি পুরোটাই খরচ হয়ে গেছে 9 পাউন্ড থেকে। তাহলে চেকটা ওয়াল্টার হাউ ইস্যু করেছিল 9 পাউন্ডের, কিন্তু কাউন্টার ফয়েল প্লাস পাসবুকে দেখাচ্ছে 90 পাউন্ড, মানে যে তুলেছে চেকটাকে সে 90 পাউন্ড তুলেছে, কিন্তু ইস্যু করেছিল 9 পাউন্ডের। তাহলে একটা সমস্যা তৈরি হয়েছে এখানে। তো বেশ, এবারে এই টাইম ফ্রেমটা একটু ভালো করে বুঝতে হবে আমাদের, যে কোন সময়ের কথা বলছে। আমরা অ্যাক্ট 1 পড়ছি, সেটিংয়ে একদম অ্যাক্ট 1-এর সিন 1-এর সেটিংয়েই আমাদের লেখা ছিল যে এটা জুলাই মাসের কোনো একটা জুলাই মাসের মর্নিংয়ের ঘটনাটা ঘটছে, যেদিন এই কাহিনিগুলো হচ্ছে। এবারে আমরা এক্স্যাক্টলি জানি না, আমাদের লেখক জানায়নি যেটা কী বারে ঘটছে ঘটনাটা, তাহলে আমরা এতটুকু জানি যে এটা জুলাই মাসে ঘটছে কোনো এক সময়। এবারে যেহেতু আগের শুক্রবারের তার আগের শুক্রবার 7 তারিখ বলেছে, তাহলে আমরা এখানে এই একটা ডেটটা একটু দেখি যে ঠিক কোন সময় ঘটনাটা ঘটছে, কি কি বারে ঘটছে, না হলে কিন্তু এর পরের যে বিষয়গুলো আসবে সেগুলো একেবারেই আমাদের কাছে ক্লিয়ার হবে না, একটা ধোঁয়াটে লাগবে বিষয়টা আমাদের, যে প্রবলেমটা কি তৈরি হয়েছে এখানে। তো চলো আমি এখানে লিখছি বিষয়টা, দেখো। তো ফ্রেন্ডস, যেদিন ঘটনাটা ঘটছে সেটা কি কত তারিখ ছিল বা কি বার ছিল সেটা বলা নেই, এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তাহলে আমরা ধরে নিচ্ছি মেবি এটা বুধবার বা বৃহস্পতিবার বা সোম মঙ্গল, এই 4টে বারের মধ্যে কোনো একটা বার হতে পারে মেবি। তাহলে ধরো আমরা এটা না হয় মঙ্গলবার ধরলাম, যে 18 তারিখে ঘটনাটা ঘটছে। বেশ, 18 তারিখে ঘটনাটা ঘটছে। তাহলে ওয়াল্টার হাউ কি বলছে, ওয়াল্টার হাউ বলছে যে আগের শুক্রবার মানে 14 তারিখ, পুরো জুলাই মাসে ঘটছে এটা। তাহলে আজ হচ্ছে 18ই জুলাই, আগের শুক্রবার মানে 14ই জুলাই, তার আগের শুক্রবার মানে 7ই জুলাই। 7ই জুলাই চেকটা ইস্যু করেছে কে? ওয়াল্টার হাউ। আর এই 7ই জুলাই চেকটাকে ইস্যু করার পরে সে কোথায় চলে গিয়েছিল? সে ট্রেন্টন এস্টেটে ভিজিট করতে গেছে। বেশ, সে ফিরে এসেছে কবে? মঙ্গলবার ফিরে এসেছে। তো এই মঙ্গলবার সে ফিরছে চেকটা ইস্যু করার পরে। তাহলে বিষয়টা বোঝা গেছে, তারিখটা যে কোন সময়ের কথা বলা হচ্ছে এখানে, আগের সপ্তাহে তার আগের সপ্তাহের শুক্রবার, অর্থাৎ 7 তারিখ জুলাই, আর আজকে হচ্ছে 18 তারিখ। তাহলে এই টাইম ফ্রেমটা তোমরা মনে রাখবে। এবারে তাহলে বিষয়গুলো অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে যে সমস্যাটা কি তৈরি হয়েছে। নেক্সট দেখো, জেমস তখন গ্রেভলি বলছে, লেটস লুক অ্যাট দ্যাট 90 চেক। বলছে ঠিক আছে, পাসবুকটা গেল, কাউন্টার ফয়েলটাও গেল, চেকটাকে বার করে নিয়ে এসো। তাহলে আগেই বলেছিলাম যে লন্ডনে কি হয়, ব্যাংক থেকে ফেরত দিয়ে দেয় চেকটাকে।
বলছে এবারে যেটা আসল বিষয়, চেকটাকে বার করে দেখা যাক যে কত টাকা তুলেছিল চেকে, কারণ চেকটাতে লিখেছিল ওয়াল্টার হাউ কত, 9 লিখেছিল, NINE। নেক্সট দেখো কি ঘটছে এরপরে, লেটস লুক অ্যাট দ্যাট 90 চেক। বলছে চলো 90 চেকটা দেখা যাক। তখন সে ওই পাসবুকেতেই থাকে, ওটাকে ভিতরে একটা এনভেলপের মধ্যে রাখা থাকে, সেই চেকটাকে বার করে নিয়ে আসা হচ্ছে। সিমস অল রাইট, জেমস বলছে আচ্ছা দেখে তো ঠিকই লাগছে, 90 তো লেখা আছে এতে, দেয়ার্স নো 9 হিয়ার, 9 তো লেখা নেই, 90 তো আছে। দ্যাট দিস ইজ ব্যাড, যে এটা তো খুব খারাপ বিষয় একটা। হু ক্যাশ দ্যাট 9 পাউন্ড চেক? জেমস হাউ বলছে আচ্ছা কে চেকটাকে ক্যাশ করেছিল, এই যে 9 পাউন্ডের চেক যেটা ওয়াল্টার হাউ দিয়েছিল, কে ক্যাশ করেছিল? ওয়াল্টার তখন পাজলড অ্যান্ড পেইনড, লেটস সি, আই ওয়াজ ফিনিশিং। ওয়াল্টার হাউয়ের এবারে বেশ কষ্ট হয়েছে বিষয় নিয়ে, খুব সেন্সিটিভ ব্যক্তি একজন, ক্রিয়েটিভ এবং সেন্সিটিভ, আমরা দেখেছি আগেই এর পরিচয় পাওয়া গেছে। তো এ অবাক হয়ে গেছে, পাজলড হয়ে গিয়ে একটু যন্ত্রণা কাতরও হয়েছে, দিয়ে বলছে যে আচ্ছা একটু ভাবি আমি যে আমি চেকটা কাকে দিয়েছিলাম। এবারে মনে করে একটু ভাবছে, বলছে আচ্ছা সেদিন মানে 7ই জুলাইয়ের কথা বলছে, 7ই জুলাই কী করা হয়েছিল, বলছে আমি মিসেস রেড্ডির যে উইলটা ছিল সেটাকে নিয়ে আমি কাজ করছিলাম তখন কি হলো, অনলি জাস্ট হ্যাড টাইম, তখন আমি একটু সময় পেলাম হাতে, ইয়েস আই গেভ ইট টু কোকসন। হ্যাঁ এবার মনে পড়েছে এই মিসেস রেড্ডির যে উইলটা সেটা কমপ্লিট করার পরে আমি চেকটা কোকসনকে আমি চেকটা দিয়েছিলাম। জেমস হাউ তখন কি বলছে, লুক অ্যাট দ্যাট TY, দ্যাট ইয়োর্স। এবারে চেকে যে টাকার অঙ্কটা লেখা থাকে সেখানে যেটা ভাষায় লেখা থাকে, বলছে NINE লেখা আছে, তারপরে TY। তো জেমস, এরা উকিল, তাহলে উকিলের চোখ অবশ্যই ধরতে পেরেছে। বলছে আচ্ছা ওয়াল্টার, এই শেষের TYটার দিকে একটু তাকিয়ে দেখো তো, এই TYটা কি তুমি লিখেছো, এটা কি তোমার TY? তখন ওয়াল্টার কি বলছে দেখো, আফটার কনসিডারেশন, বেশ কিছুক্ষণ সেটাকে ভালো করে দেখার পর ওয়াল্টার হাউ বলছে, মাই ওয়াইস কার্ল ব্যাক এ লিটল, দিস ডাজন্ট। ওয়াল্টার তখন বলছে না, আমি তো ওয়াই এরকম লিখি না, আমার ওয়াইয়ের যে নিচের অংশটা সেটা একটু কার্লি হয়, একটু বাঁকা হয় নিচেরটা, আর এখানে যে ওয়াইটা আছে এটা স্ট্রেট, এর যে নিচের অংশের যে টেলটা সেটা স্ট্রেট, আর আমি ওয়াই একটু কার্লি করে লিখি। এখান থেকেও দেখো বোঝা যাচ্ছে যে কার্লি করছে, আর্টিস্টিক করছে, কারণ ওয়াল্টার হাউয়ের যে ক্যারেক্টারিস্টিক্স, ওয়াল্টার হাউ ক্রিয়েটিভ পারসন, তাই না, খুব সেন্সিটিভ এবং ক্রিয়েটিভ, সেই জন্য ওর লেখাটাও এরকম একটু ক্রিয়েটিভ টাইপের, সেই জন্য বলছে আমি একটু কার্লি করে লিখি। সেই জন্য চিনে ফেলেছে যে এই TYটা আমি লিখিনি। বেশ, নেক্সট দেখো কি ঘটছে। জেমস তখন বলছে অ্যাজ কোকসন রি-এন্টার্স ফ্রম ফেল্ডার্স রুম। আচ্ছা অলরেডি কোকসন বেরিয়ে গিয়েছিল ফেল্ডারের কাছে, সেই বোল্টারের যে ফর্মটা উইলটা ছিল সেটা বানানোর জন্য। এবারে কোকসন প্রবেশ করছে আবার তাদের রুমে। জেমস তখন তাকে দেখে বলছে উই মাস্ট আস্ক হিম। জেমস ওয়াল্টারকে বলছে যে ওকেই জিজ্ঞাসা করা যাক। জাস্ট কাম হিয়ার অ্যান্ড ক্যারি ইউর মাইন্ড ব্যাক এ বিট কোকসনকে জেমস বলছে, কোকসন এদিকে এসো, একটু তুমি পুরনো কথা চিন্তা করো তো, একটু পিছন দিকে যাও। ডু ইউ রিমেম্বার ক্যাশিং এ চেক ফর মিস্টার ওয়াল্টার লাস্ট ফ্রাইডে উইক দ্য ডে হি ওয়েন্ট টু ট্রেন্টন? আচ্ছা তোমার মনে পড়ছে কি তার আগের শুক্রবার যখন ট্রেন্টন এস্টেট ভিজিট করতে গিয়েছিল ওয়াল্টার, তার আগে তোমাকে সে একটা চেক দিয়েছিল, সেটা মনে পড়ছে তোমার? কোকসন তখন বলছে ইয়েস, একটু আটকে, ও একটু ঘাবড়ে গেছে যে বিষয়টা কি। বলছে হ্যাঁ 9 পাউন্ডস, হ্যাঁ 9 পাউন্ডের চেক দিয়েছিল আমাকে। দেখো তাহলে কোকসন কিন্তু জানে, কারণ কোকসনকেই প্রথমে চেকটা দিয়েছিল এবং 9 পাউন্ডই ছিল সেটা। তখন জেমস বলছে লুক অ্যাট দিস, হ্যান্ডিং হিম দ্য চেকটা তখন তার হাতে দিয়ে বলছে দেখো, তাকিয়ে দেখো চেকটাতে কী লেখা আছে। কোকসন তখন বলছে নো 9 পাউন্ডস, না 9 পাউন্ডের চেকই তো দিয়েছিল আমাকে। মাই লাঞ্চ ওয়াজ জাস্ট কামিং ইন, আমার পরিষ্কার মনে আছে আমার তখন লাঞ্চ করার সময় হয়ে গিয়েছিল যখন আমাকে দিয়েছিল চেকটা। অ্যান্ড অফকোর্স আই লাইক ইট হট, আর আমি সবসময় একটু গরম খাবার খেতেই পছন্দ করি, সেই জন্য আমি বেশি দেরি করি না যখন লাঞ্চের টাইম হয়। আই গেভ দ্য চেক টু ডেভিস, সেই কারণে আমি চেকটা ডেভিসকে দিয়ে দিয়েছিলাম, আমি ডেভিসের হাতে দিয়ে দিলাম চেকটা, টু রান রাউন্ড টু দ্য ব্যাঙ্ক, ওকে বললাম যে যাও তুমি ব্যাঙ্কে যাও, এটা নিয়ে এসো। হি ব্রট ইট ব্যাক, সে তো ফেরত নিয়েও এসেছিল চেকটা। অল নোটস ইউ রিমেম্বার, সে পুরো একদম 9 পাউন্ড যে নোট সে নিয়ে এসেছিল। মিস্টার ওয়াল্টার
ইউ ওয়ান্টেড সাম সিলভার টু পে ইউর ক্যাব। তখন ওয়াল্টারের দিকে তাকিয়ে এবার বলছে যে স্যার আপনারও তো মনে আছে নিশ্চয়ই যে সেখান থেকে ওই 9 পাউন্ড যেখানে ছিল আপনার আবার কিছু সিলভারের প্রয়োজন ছিল তাকে দেওয়ার জন্য, মানে কয়েনের কথা বলছে। সেই ক্যাব ভাড়া করেছেন আপনি, সেই মানে যে ক্যাবে করে তারা যাবে ট্রেন্টার এস্টেটে, তো সেখানে তাকে দেবার জন্য আপনার কিছু সিলভারের প্রয়োজন হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। হিয়ার লেট মি সি ইউ হ্যাভ গট দ্য রং চেক। তখন কক্সন বলছে আমার মনে হচ্ছে আপনি ভুল চেক দেখছেন, এটা 90 চেক, এটা অন্য কোনো সময়ের অন্য কোনো চেক, এটা ওই 9 পাউন্ডের চেকটা নয়। তখন সে চেকবুকটা নিচ্ছে, পাসবুকটাও নিচ্ছে ওয়াল্টারের কাছ থেকে। ওয়াল্টার তখন বলছে অ্যাফ্রেড নট, এর মানে কি? তো কলিকুয়ালি এরা কথা বলছে নিজেদের মধ্যে, সেই জন্য গ্রামাটিক্যালি তুমি কারেক্ট এখানে ধরতে পারবে না, এটাকে একটু বুঝতে হবে। অ্যাকচুয়ালি এটা বলতে চাইছে আই অ্যাম অ্যাফ্রেড দ্যাট ইট ইজ নট দ্য রং চেক, এইটা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স, কিন্তু খুব ছোট করে বলা আছে অ্যাফ্রেড নট। অ্যাফ্রেড নট মানে কি? নট দ্য রং চেক, তার মানে এ বলতে চাইছে যে না আমার তো মনে হয় এটা রং চেক নয়, এটাই সেই চেকটা। ওয়াল্টার, কোকসন তখন কি বলছে? ইটস ফানি। কোকসন বলছে এটা তো আচ্ছা, ফানির অর্থ এখানে স্ট্রেঞ্জ। কোকসন বলছে খুব অদ্ভুত ব্যাপার, স্ট্রেঞ্জ। জেমস তখন বলছে ইউ গেভ ইট টু ডেভিস অ্যান্ড ডেভিস সেলড ফর অস্ট্রেলিয়া অন মানডে। লুক ব্ল্যাক কোকসন। তখন দেখো এ বলছে যে আচ্ছা এবারে ব্যাপারটা পুরো পরিষ্কার, তুমি চেকটা ডেভিসকে দিয়েছিলে, কবে দিয়েছিল ডেভিসকে? 7 তারিখে, যেদিন ছিল শুক্রবার। আর ডেভিস কি করেছে? ডেভিস অস্ট্রেলিয়া চলে গেছে। আগেই আমরা জানতে পেরেছি যে 1 সপ্তাহ হয়ে গেল ডেভিস অস্ট্রেলিয়া চলে গেছে। তাহলে এবারে এদের সম্পূর্ণ সন্দেহের তীর কার দিকে যাচ্ছে? ডেভিসের দিকে। বলছে ডেভিস অস্ট্রেলিয়া চলে গেছে অন মানডে, তাহলে সোমবার অস্ট্রেলিয়া যাবার জন্য জাহাজ চেপেছে কে? ডেভিস। তাহলে আমরা এখানে একটু লিখি বিষয়টা। তাহলে সোমবার মানে 10 তারিখ, 7 তারিখে চেকটা ক্যাশ করেছে ডেভিস, 10 তারিখে এই তারিখে ডেভিস কি করেছে? সেল করেছে। সেল করা মানে জাহাজে যাওয়া। ডেভিস সেলড ফর, ও কোথায় যাচ্ছে? অস্ট্রেলিয়া যাচ্ছে। কিভাবে যাবে অস্ট্রেলিয়া? লন্ডন থেকে যাচ্ছে, তাহলে আগে যাবে ওরা ইটালির নেপলস যে বন্দর, সেই নেপলস বন্দরে আগে যাবে, নেপলস থেকে আবার তারা অস্ট্রেলিয়া যাবে। তাহলে 10 তারিখে ডেভিস অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বেরিয়ে গেছে জাহাজে চেপে। বেশ, বিষয় খুব পরিষ্কার। নেক্সট দেখো, লুক ব্ল্যাক কোকসন। লুক ব্ল্যাক মানে ইট ইজ এ ব্ল্যাক ডিড অফ ক্রাইম। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অপরাধীটা কে, কিভাবে এই ভয়ঙ্কর অপরাধটা সে করেছে। কোকসান একটু বেশ পাজলড হয়ে গেছে, একটু আপসেটও হয়ে গেছে। কোকসান দিয়ে বলছে হোয়াই দিস উড বি এ ফেলোনি। যদি সত্যিই সে করে থাকে অবশ্যই এটা খুব বড় মাপের একটা পাপ, একটা ক্রাইম। এটা ফেলোনি মানে হচ্ছে একটা মেজর সিরিয়াস একটা ক্রাইম। বলছে এটা একটা ফেলোনি হবে। নো দেয়ার সাম মিস্টেক। কোকসান এখনও বিশ্বাস করতে পারছে না যে ডেভিস এটা করতে পারে। বলছে না কিছু একটা ভুল তো হচ্ছে আমাদের দিক থেকে। জেমস তখন বলছে আই হোপ সো। জেমস বলছে হ্যাঁ, যদি ভুল হয়ে থাকে তো তাহলে ঠিকই আছে। কোকসান তখন বলছে দেয়ার্স নেভার বিন এনিথিং অফ দ্যাট সর্ট ইন দ্য অফিস দ্য 29 ইয়ার্স আই হ্যাভ বিন ইয়ার। কোকসান বলছে 29 বছর হয়ে গেছে আমি এই অফিসে কাজ করছি, এখনও পর্যন্ত কখনো এরকম ঘটেনি। ডেভিসও কাজ করে চলেছে অনেক দিন থেকে, তাহলে আমি 29 বছর এখানে কাজ করছি, ডেভিসকেও আমি অনেক বছর ধরে চিনি, কখনো তো এরকম ঘটেনি যে এরকম একটা চেকের সে অঙ্ক পাল্টে দেবে, এরকম একটা বড় মাপের একটা ক্রাইম সে করবে, এরকম তো কখনো আমি শুনিনি এই 29 বছরে। জেমস তখন বলছে দিস ইজ এ ভেরি ক্লেভার বিট অফ এ ওয়ার্ক, এ ওয়ার্নিং টু ইউ নট টু লিভ স্পেস আফটার ইউর ফিঙ্গার্স ওয়াল্টার। বারবার সে চেকটা দেখছে, চেকটা দেখে সে বলছে যে অত্যন্ত চালাকির সাহায্যে কাজটা করা হয়েছে। তখন ওয়াল্টারকে বলছে যে ওয়াল্টার তোমাকে বারবার বলেছি, আবার বলছি যে যখন তুমি অঙ্কগুলো লিখবে তার পাশে তুমি কোনো গ্যাপ দেবে না। মানে 9 লিখছো, তুমি 9 লিখছো, তারপরে কিছুটা অংশ ফাঁকা আছে, তাহলে একটু বড় বড় করে তুমি লেখো বা ছেড়ে ছেড়ে লেখো যাতে জায়গা না থাকে। তাহলে কোনো গ্যাপ রাখা উচিত নয়, গ্যাপ রেখেছিলে বলি তো TY বসিয়ে দিয়েছে সেখানে। ওয়াল্টারকে বোঝাচ্ছে এটা। নেক্সট ওয়াল্টার তখন বলছে ভেক্সড, ইয়েস আই নো আই ওয়াজ ইন সাচ এ টিয়ারিং হারি দ্যাট আফটারনুন। সেদিন বিকেলে আমি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তাহলে এটা আফটারনুনে গিয়েছিল ট্রেন্টন এস্টেটে যাবার জন্য যখন দিয়েছিল এই চেকটা। কোকসান সাডেনলি বলছে দিস হ্যাজ আপসেট মি। কোকসান বলছে ওহ, খুবই কষ্ট দিয়েছে এটা আমাকে এই বিষয়টা।
জেমস তখন বলছে দ্য কাউন্টার ফয়েল অল্টার টু ভেরি ডেলিবারেট পিস অফ সুইন্ডলিং হোয়াট ওয়াজ ডেভিস শিপ। জেমস তখন বলছে শুধুমাত্র চেকটাকে বদলায়নি, চেকের সাথে সাথে চালাকি করে কাউন্টার ফয়েল, যেটা অলরেডি যার কাছে পাস বইটা আছে তার কাছেই আছে কাউন্টার ফয়েল। এই বিষয়টা বুঝতে হবে তোমাদের, নাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে না। কাউন্টার ফয়েলটা কোথায় থাকে? কাউন্টার ফয়েলটা পাসবুকে থাকে যখন লিখছে। তাহলে পাস বই যার কাছে আছে, যার কাছে পাস বইটা আছে তার কাছেই কি থাকবে? কাউন্টার ফয়েলটাও থাকবে। তাহলে বলছে কাউন্টার ফয়েলটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে। কাউন্টার ফয়েলের 9টাকেও 90 বানানো হয়েছে, শুধুমাত্র চেকের 9টাকে 90 বানায়নি, কাউন্টার ফয়েলও চেঞ্জ করে দিয়েছে। তাহলে অত্যন্ত চালাকি করে এটা করা হয়েছে এবং ভেবে চিন্তে কাজটা করা হয়েছে। নেক্সট, তারপরে জেমস বলছে যে ডেভিসের জাহাজটার নামটা কি, যে জাহাজে করে ডেভিস যাচ্ছে? ওয়াল্টার তখন বলছে সিটি অফ রেঙ্গুন। এইগুলো নোট করবে অবশ্যই তোমরা। সিটি অফ রেঙ্গুন নামে যে জাহাজ, সেই জাহাজে করে ডেভিস বেরিয়েছে। জেমস বলছে উই অট টু ওয়ার অ্যান্ড হ্যাভ হিম অ্যারেস্টেড অ্যান্ড নেপলস। আগেই বলেছিলাম ইটালি যাবে আগে নেপলসে, নেপলস থেকে আবার অস্ট্রেলিয়া যাবে। তো জেমস হাউ তখন বলছে যে আমরা যদি এখন নেপলসের অফিসে ফোন করি, সেই পোর্টে, তাহলে ডেভিসকে আমরা সেখান থেকেই অ্যারেস্ট করে ফেলবো। হি কান্ট বি দেয়ার ইয়েট। এখনও পর্যন্ত নেপলস পৌঁছায়নি সে। কোকশান তখন কি বলছে? হিজ পুর ইয়াং ওয়াইফ। যেই এই কথা বলেছে কোকশান অত্যন্ত ব্যথিত হয়ে গেছে। সেই তখন বলছে আহা বেচারা ওর স্ত্রীটা, ওর কী হবে? আই লাইক দ্য ইয়াং ম্যান। বলছে ছেলেটাকে আমি বড্ড পছন্দ করতাম। ডিয়ার ও ডিয়ার ইন দিস অফিস। সে অত্যন্ত দুঃখ করে তখন কোকশান বলছে যে কি করলি তুমি ডেভিস, এই অফিসে তুমি করলে, এখানেই করতে হলো তোমাকে এমন কাজ। তো ফ্রেন্ডস আজকে আমরা এতটাই রাখবো এখানে। তো এই যে ডেটটা আমরা ফ্রেমটা এখানে বানিয়েছি, এটা অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ এখনও অনেক কিছু সাসপেন্স আছে আমাদের জন্য, যেটা এর পরে ধীরে ধীরে খুলবে। ঠিক আছে, এখনও পর্যন্ত আমাদের সন্দেহটা কার দিকে গেছে? সম্পূর্ণরূপে ডেভিসের দিকে। কিন্তু এর পরে এমন কিছু ঘটনা ঘটবে, এমন কিছু বিষয় আরও এর সঙ্গে অ্যাড হবে, যখন আমরা জানতে পারবো যে সত্যিই কি ডেভিসই অপরাধী না কি অন্য কেউ। তো এটা সাসপেন্স থাক, নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এর পরে কী ঘটছে। তো আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওয় পার্ট 4-এ। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে ব্লেসড অ্যান্ড কিপ স্মাইলিং।